বিজয় মহাজন আসছে, ঘুম থেকে ওঠা তাড়ি। আজ তোর একদিন কি আমার একদিন, তুই আজ শেষ। তোমাকে আমি এখানে ফেলে যেতে পারবো না। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। ঘন কালো মেঘে ঢাকা নিঝুম অন্ধকার রাত। বাংলার সীমান্তবর্তী রহস্যময় অরণ্য অন্ধকূপ আজ যেন এক বিভীষিকা। সেই জঙ্গলের বুক চিরে হাঁপাতে হাঁপাতে এগোচ্ছিল বিজয়। বিজয় একজন দরিদ্র ভাস্কর, যার হাতের ছোঁয়ায় পাথর কথা বলে, কিন্তু কপাল এমনই মন্দ যে দুবেলা অন্ন জোটে না। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গলের এক প্রান্তে সে দেখতে পেল এক প্রকাণ্ড ভাঙা অট্টালিকা। বিজয়ের মনে হল এটি কোনো প্রাচীন রাজার পরিত্যক্ত মহল। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে ভেতরে পা রাখল। চারদিকে শেওলা ধরা দেওয়াল আর মাকড়সার জাল। হঠাৎ তার চোখ আটকে গেল মাঝ বরাবর রাখা একটি মূর্তির ওপর। সেটি এক অপূর্ব সুন্দরী রমণীর মূর্তি, কিন্তু তার ডান হাতটি ভাঙা এবং সারা শরীরে মাটির প্রলেপ। বিজয় বিস্ময়ে বিড়বিড় করে, দেখছি এই জনমানবহীন অরণ্যে এমন নিপুণ কারুকাজ। এই পাথরের চোখগুলো যেন আমায় কিছু বলতে চাইছে। কে এই নারী? কেউ কি জীবন্ত মানুষকে পাথর বানিয়ে রেখেছে? হঠাৎ নিস্তব্ধতা ভেঙে মহলের দেওয়াল কাঁপিয়ে এক গম্ভীর অথচ করুণ নারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। মূর্তি: বিজয়, ভয় পেও না। আমি গত 1 শতাব্দী ধরে এই অভিশপ্ত অন্ধকারে তোমারই অপেক্ষায় আছি। আমার এই ভাঙা অঙ্গ তুমিই পারো জোড়া দিতে। আমায় মুক্তি দাও বিজয়। বিজয় আতঙ্কে চিৎকার করে, কে কে কথা বলে? পাথর কি কখনো কথা বলতে পারে? এ নিশ্চয়ই কোনো অশুভ আত্মার ছলনা। আমি এখান থেকে পালাবো। বিজয় দৌড়াতে চাইল, কিন্তু কুয়াশা তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেই ধূলিময় মেঝেতে। পরদিন সকালে বিজয়ের তন্দ্রা ভাঙল তার জীর্ণ কুঁড়ে ঘরে। জানালার পাশে খাঁচায় বসেছিল তার প্রিয় বন্ধু পোষা টিয়া পাখি মিঠু। বিজয়কে চোখ মেলতে দেখে মিঠু ডানা ঝাপটাতে লাগল। মিঠু: কি রে বিজয়, রাতভর কোথায় ছিলি? চোখ মুখ তো বসে গেছে। তুই কি কোনো ভুতুড়ে কাণ্ড করে এসেছিস? বিজয় ক্লান্ত স্বরে, মিঠু মিঠু তুই বিশ্বাস করবি না, আমি কাল জঙ্গলে এক কথা বলা মূর্তিকে দেখেছি। সে আমার নাম জানে, সে আমায় ডাকছিল। দূর পাগল, বেশি খিদের জ্বালায় মাথা বিগড়েছে তোর। শোন, স্বপ্ন দেখে পেট ভরবে না। কাল মোড়ল আর মহাজন যা হুমকি দিয়ে গেছে, তাতে আজ কিছু একটা ব্যবস্থা না করলে আমাদের দুজনেরই কপালে দুঃখ আছে। ঠিক তখনই দরজায় সজোরে লাথি পড়ল। হুড়মুড়িয়ে ঘরে ঢুকল গ্রামের মোড়ল হারান পাল এবং ধূর্ত মহাজন গোকুল, সঙ্গে তাদের 2 লাঠিয়াল। মোড়ল: কিরে অনাথের বেটা, টাকা বের কর। আজ 3 দিন পূর্ণ হল। গ্রাম শুদ্ধ সবার কাছ থেকে তুই ধার নিয়েছিস। আজ যদি পাই পয়সা শোধ না করিস, তবে তোকে আর ওই ডানাওয়ালা ইঁদুরটাকে গ্রাম ছাড়া করব। বিজয়: মোড়ল মশাই, হাতে আর একটা টাকাও নেই। বৃষ্টির জন্য একটা মূর্তিও শুকোয়নি। আমায় আর কটা দিন সময় দিন, আমি পায়ে ধরছি আপনাদের। 2 দিন? তোর 2 দিনের আশায় কি আমি বসে থাকব? গ্রামবাসী আমার কাছে বিচার চায়। গ্রামের মোড়ল হিসেবে আমি তোকে শেষ শর্তকতা দিচ্ছি, টাকা না দিলে তোকে তোর এই ঝুপড়ি থেকে লাথি মেরে বের করে দেব। তারা চলে যেতেই বিজয় ডুকরে কেঁদে উঠল। কেঁদে লাভ নেই বন্ধু। এই মহাজন আর মোড়ল মানুষ নয়, ওরা পিশাচ। আমার মনে হয় ওই স্বপ্নের পেছনেই কোনো গূঢ় রহস্য আছে। চল, আজই আমরা সেই অন্ধকূপ জঙ্গলে যাব। দেখবি, কিছু একটা উপায় নিশ্চয়ই মিলবে। বিজয় আর মিঠু আবার সেই গভীর জঙ্গলে প্রবেশ করল। হাঁটতে হাঁটতে বিজয়ের মনে পড়ল 5 বছর আগের এক ঘটনা। সে তখন প্রথম এই জঙ্গলে এসে এক বৃদ্ধ সাধুর দেখা পেয়েছিল। সাধু বাবা তাকে একটি শুকনো কাঠ দিয়ে বলেছিলেন, শিল্পীর ধর্ম সৃষ্টি করা, ধ্বংস করা নয়। যখন তোর সব পথ বন্ধ হবে, তখন তো শিল্পই তোকে পথ দেখাবে। সেদিনই সে এক বাজ পাখির মুখ থেকে আহত মিঠুকে উদ্ধার করেছিল। জঙ্গলে সেই মহলে পৌঁছে বিজয় দেখল, আশ্চর্য,
সেখানে কোনো মিঠু? মূর্তি নেই। মূর্তিটা তো এখানেই ছিল, কোথায় গেল? মিঠু, এই তো সেই জায়গা, কিন্তু মূর্তি গেল কোথায়? তবে কি সব আমার ভ্রম ছিল? না বিজয়, ভ্রম হতে পারে না। এই দেখ, মেঝের ওপর আঁচড় কাটার দাগ। কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে গেছে পেছনের বাগানের দিকে। চলো ওদিকে দেখি। বাগানের কোণে বড় একটি বটগাছের তলায় বিজয় দেখতে পেল সদ্য খোঁড়া মাটি। সে পাগলের মতো হাত দিয়ে মাটি সরাতে শুরু করল। কিছু দূর খুঁড়তেই তার হাতে ঠেকল শীতল পাথরের স্পর্শ। অত্যন্ত সতর্কতার সঙ্গে সে মাটি সরিয়ে বের করে আনল সেই মোহিনী মূর্তি। বিজয়, হ্যাঁ, এই তো সেই রাজকন্যা, কিন্তু ওর একদিকের মুখ আর হাতটা জঘন্যভাবে ভেঙে গেছে। মিঠু, আমি একে এখানেই ফেলে যেতে পারবো না, একে আমার ঠিক করতেই হবে। বিজয় মূর্তিটিকে কাঁধে করে নিজের ঘরে ফিরিয়ে আনল। শুরু হলো এক অসম যুদ্ধ। একদিকে মহাজনের দেওয়া মাত্র 24 ঘন্টা সময়, অন্যদিকে এক অসাধ্য সাধন। বিজয় তার খোদাই করার যন্ত্রপাতিতে শান দিয়ে বসল। হে সুন্দরী, জানি না তুমি কে, কিন্তু আজ আমার অস্তিত্ব তোমার ওপর নির্ভর করছে। আমি আমার জীবনের সবটুকু মমতা দিয়ে তোমাকে পূর্ণ করব। পুরো রাত কেটে গেল। বিজয়ের হাতের ছোঁয়ায় পাথরের অমসৃণ গাল মসৃণ হতে লাগল। সে যখন মূর্তির আঙুলগুলো খোদাই করছিল, তার মনে হচ্ছিল সে কোনো পাথরে নয়, বরং রক্ত মাংসের উষ্ণ শরীরে কাজ করছে। বিজয়, সূর্য উঠে গেছে। মহাজন আর মোড়ল গ্রামের মোড়ে ঢোল পেটাচ্ছে। ওরা আসছে। মিঠু, আর একটু চোখের মণিটা না আঁকলে এ মূর্তিতে প্রাণ আসবে না। বিজয়ের আঙুল কাঁপছে, কপাল দিয়ে ঘাম ঝরছে। শেষ মুহূর্তে সে মূর্তির ঠোঁটের কোণে একটি সূক্ষ্ম হাসির রেখা টেনে দিল। ক্লান্তিতে বিজয় তখন প্রায় শেষ। সে মূর্তির দিকে তাকিয়ে আবেগজড়িত কণ্ঠে বলল, আজ থেকে তুমি আমার সব। মহাজন যদি আমায় মেরেও ফেলে, তবু আমি চাই তুমি এভাবেই সুন্দর থাকো। আমি তোমায় ভালোবাসি, চন্দ্রলেখা। বিজয় যখন মূর্তির মাথায় হাত রাখল, হঠাৎ ঘরে এক অলৌকিক নীল আলো বিচ্ছুরিত হল। বিজয়ের মনে হল এক তীব্র ভূমিকম্প হচ্ছে। খোল দরজা, বিজয়, ঘর থেকে বেরো। বাইরে মহাজন আর মোড়লের গর্জন শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিজয়ের চোখের সামনে এক বিস্ময়কর ঘটনা ঘটল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। মহাজন গোকুল আর মোড়ল হারান পাল দরজায় লাথি মারছে। বিজয়, অনেক নাটক হয়েছে, এবার বাইরে আয়। আজ তোর ভিটেমাটি আমি নিলাম করবই। মহাজনের গর্জনে কুঁড়ে ঘরের দেওয়াল কাঁপছে। ঘরের ভেতরে তখন এক অলৌকিক নিস্তব্ধতা। বিজয় মূর্তির চোখের পাতায় শেষ তুলির টান দিতেই তার হৃৎপিণ্ড যেন থমে গেল। সে দেখল পাথরের মূর্তির চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার হাতে। পাথর কি কখনো কাঁদতে পারে? এই চোখের জল কি বিদায়ের নাকি প্রাপ্তির? হে সুন্দরী, আমার সবটুকু নিঃস্ব হয়ে গেছে তোমায় গড়তে গিয়ে। আজ যদি ওরা আমাকে নিয়ে যায়, তবে এই অসম্পূর্ণ প্রেমের কি হবে? ঠিক সেই মুহূর্তে ঘরের বাঁশের খুঁটি ভেঙে পড়ল। মহাজন আর মোড়ল তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে ঘরে ঢুকল, কিন্তু ভেতরে পা রাখতেই তারা পাথরের মতো জমে গেল। ঘর ভর্তি এক মায়াবী নীল আলো, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী নারী। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে হাজার সূর্যের তেজ। এটা কি দেখছি? এ কি দেখছি? বিজয়, তুই কি জাদুটোনা জানিস নাকি? এই ঘরে এমন আলো কোত্থেকে এল? ওরে বাবারে, এ তো কোনো মানুষ নয়, এ তো সাক্ষাৎ দেবী। মহাজন, আরে ওসব রাখ। এই ছুরিকে দেখছিস? এর গায়ের গয়নাগুলো যদি আসল হয়, তবে আমার 7 পুরুষ বসে খাবে। ধর একে। লোভী মহাজন যেই রাজকুমারী চন্দ্রলেখার দিকে হাত বাড়াল, অমনি খাঁচার ভেতর থেকে মিঠু এক অদ্ভুত চিৎকার করে উঠল। সেই চিৎকারে কুঁড়ে ঘরে চাল উড়ে গেল, এবং চোখের পলকে মিঠু এক দীর্ঘকায় তেজস্বী রাজকুমারে পরিণত হল।
থাম রে পিশাচ, পবিত্র শিলাময়ীকে স্পর্শ করার সাহস তোর হয় কি করে? মহাজন আর মোড়ল আতঙ্কে চিৎকার করে পেছাতে গিয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমার আদিত্য বিজয়ের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। চন্দ্রলেখা ধীর পায়ে বিজয়ের দিকে এগিয়ে এসে, বিজয়, তুমি শুধু শিল্পী নও, তুমি আমার প্রাণদাতা। তোমার ওই তুলি আর ছেনির প্রতিটি আঘাত ছিল আমার জন্য এক একটি নিঃশ্বাস। তান্ত্রিকের অভিশাপ ছিল, যদি কোনো শিল্পী নিজের রক্ত জল করে আমাকে পূর্ণ করে এবং বিনিময়ে কোনো জাগতিক বস্তু না চায়, তবেই আমি মুক্তি পাব। আজ মহাজনের ভয়ে তুমি পালিয়ে যাওনি, বরং আমার সৃষ্টিতে মগ্ন ছিলে। ঠিক তখনই সেই রহস্যময় সাধু মহারাজ শূন্যে আবির্ভূত হলেন। তার জটাধারী রূপ থেকে এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। সাধু মহারাজ, বিজয়, তোমার পরীক্ষা শেষ। রাজকুমার আদিত্য আর রাজকুমারী চন্দ্রলেখাকে তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, কিন্তু মনে রেখো, রাজপ্রাসাদের আরাম যেন তোমার ভেতরের শিল্পীকে মেরে না ফেলে। বিজয় নতজানু হয়ে, মহারাজ, আমি রাজপ্রাসাদ চাই না, আমি শুধু এই সত্যটুকু চাই যে আমার সৃষ্টি সার্থক হয়েছে। বিজয়, তুমি আমার রাজকীয় পরিচয় দেখনি, তুমি আমার পাথরের রূপটাকে ভালোবেসেছ। তুমি কি আমাদের রাজ্যের রাজভাস্কর হিসেবে আমার পাশে থাকবে? প্রাসাদ তো ইটের পাহাড় মাত্র বিজয়। আমি চাই তুমি আমার সারা জীবন এভাবেই আগলে রাখো। পাথর থেকে মানুষ হওয়ার এই পথ কেবল তোমার হাত ধরেই সম্ভব হয়েছে। ভোরের আলো ফুটল। গ্রামের মানুষ দেখল এক রাজকীয় শোভাযাত্রা বিজয়ের কুঁড়েঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আগে আগে ঘোড়ায় চেপে রাজকুমার আদিত্য আর পালকিতে রাজকুমারী চন্দ্রলেখার পাশে বসে আছে গ্রামের সেই অবহেলিত শিল্পী বিজয়। বাংলার সেই ছোট গ্রাম আজ সাক্ষী থাকল এক অলৌকিক প্রেমের, যেখানে এক দরিদ্র ভাস্করের নিষ্ঠা আর ভালোবাসার কাছে পাথরের অভিশাপও হার মানতে বাধ্য হল। আমার এই গল্পটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ঠাকুরদার গল্পের ঝুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।